নমস্কার বন্ধুরা, গল্প বসুর আসরে আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার গল্প হাঁস। গৌর শিশির শিবু নয়, এ একেবারে বুনো বাপি দত্ত। যেমন গোয়ার তেমনই সন্ডা। এহেন লোককে মেসে নতুন জায়গা দিয়ে কি ভুলই হয়েছে সেদিন রাত্রে হাড়ে হাড়ে বুঝে আমরা সবাই ইষ্ট দেবতা স্মরণ করতে লাগল। কুরুক্ষেত্রের বুঝি আর বাকি নেই, বিরাট পর্ব শুরু হয়ে গেছে। প্রথম বোমা ফেটেছে। বোমাটা ফাটলো রাত্রের খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। মফস্বলে যাদের বাড়ি তাদের কল্যাণে শুক্রবারের রাতের খাওয়াটা আজকাল এই রকমই হয়। শুক্রবারের পর শনিবার হাফ হলিডেতে তারা সকাল সকাল বাড়ি যান আর ফেরেন সেই সোমবার সকালে। রবিবারের খ্যাটটার অভাব শুক্রবারের রাতের ভোজ দিয়েই তারা তাই উসুল করেন। মফস্বলীদের মধ্যে বাপি দত্ত একজন। সাঁটিয়েদের ভেতরও 3 বারের জায়গায় 4 বার চেয়ে চেয়ে খেয়ে যেভাবে পাত চাটছিল, ঘনাদা দেখলে বোধহয় ঈর্ষান্বিত হতেন। তাদের খাওয়ার রেশারেশির পাল্লায় ঠাকুর চাকরের জন্য কিছু থাকতো কিনা সন্দেহ। কি ভাগ্যি ঘনাদা শরীর খারাপ বলে না না খেয়ে নয়, আগেই খেয়ে দে তার ঘরে চলে গেল। পিতলের থালাটা মাজবার দায় থেকে লক্ষ্মণিয়াকে প্রায় নিষ্কৃতি দিয়ে নিজের হাত চুষতে চুষতে বাপি দত্ত বললে, বাহ, চমৎকার! তা মাংসটা সত্যি অপূর্ব রান্না হয়েছে। আঙুল চোষা শেষ করে ঝকঝকে থালাটার দিকে একবার যেন করুণভাবে চেয়ে বাপি দত্ত বললে, কেমন? আমি বলি কিনা যে মাংস খেতে হয়তো হাঁস, ও মুরগি বলো আর পায়রা বলো, হাঁসের কাছে কিছু না, যদি জাতে বিগড়ি হাঁস হয়। কেন, উট পাখি হলে মন্দ কি? শিবু একটু ফোড়ন কাট। উট পাখি? উট পাখি আবার খায় নাকি? বাপি দত্তর বুদ্ধিটা চেয়ারহাড়ি মাপসে। এলে দোষ কি, একটাতে তোমারও কুলিয়ে যায়, অন্যদের জন্য মাংসের হাঁড়িতে টান পড়ে না। শিবু উৎসাহ দিল। একটু যেন দ্বিধাগ্রস্ত হয়ে বাপি দত্ত বললে, না না না, উট পাখি খাওয়াই যায়, আর তাছাড়া হাঁসের তুলনা নেই, আসল বিগড়ি হাঁস। হাঁস আবার চেনা চাই। কথাটা বলেই বাপি দত্তর কি যেন মনে পড়ে গেল। ঠাকুরকে ডেকে জিজ্ঞাসা করলে, আজ হাঁস কিনে আনলো কে ঠাকুর? ঠাকুর আমাদের ভালো মন্দ বাজার করে, সে কিন্তু সামনে এলেও নীরবেই দাঁড়িয়ে রইল। কই, কে কিনে এনেছে বললে না? তুমি? আগে না বাপু, সে আমি জানতাম। বাপি দত্ত গর্বের হাসি হাসল। এ আজ চিনে আনা তোমার কর্ম নয়, কিন্তু কিনে আনলো কে? আগে কিনে আমরা কেউ আনিনি। তোমরা কেউ আনোনি? তাহলে বিগড়ি হাঁস কি নিজে থেকে উড়ে এসে তোমাদের হাঁড়িতে ঢুকলো নাকি? নাকামি করো না, বলো। আগে আপনি কিনে এনেছেন। ঠাকুরকে সভয়ে বলতেই হলো, আমি কিনে এনেছি। খানিকক্ষণ বাপি দত্তর মুখ দিয়ে আর কথা সরল। তারপর আমরা টের পেলাম বলতে আগুন লেগেছে। আমি মানে কাল বাড়িতে নিয়ে যাব বলে আমি যে কটা হাঁস কিনে রেখেছি তাই কেটে রান্না হয়েছে, তাই তোমরা সবাই মিলে ফুর্তি করে খেয়েছো আর আমায় খাইয়েছো। ঘরে কি বলে আধুনিক কবিতার মতো শিশির পড়লে শোনা যায়। এইবার বোমা ফাট। কে কে আমার হাঁস কেটেছে? কার এই শয়তানি, আমি শুনতে চাই। আমাদের চোখ যার যার থালার উপর, কিন্তু উত্তর না দিলে ঠাকুরের নিস্তার নেই। আগে বড়বাবু কেটেছে। বড়বাবু? বড়বাবু? বড়বাবু মানে তোমাদের ওই সুটকো মোড়কোট গেঁজের চালিয়াত ঘনাদা? এ ধরনী দ্বিধা হও আমরা তখন ভাবছি, কিন্তু ভাববার সময় পাওয়া গেল না। শক্রি হাতে ইঁটো মুখ না ধুয়েই বাপি দত্ত তখন সিঁড়ি দিয়ে রওনা হয়েছে উপরে।
আমাদের ছুটতে হলো পিছনে। আরে শোনো শোনো দত্ত, শোনো শোনো। কে কার কথা শোনে? ছাদ পর্যন্ত পৌঁছবার আগেই শুনতে পেলাম ঘনাদার ঘরের দরজা সারা পাড়াকে সজাগ করে সশব্দে আত্মবাদ করছে। কর্মা নয়, সিপির সামান্য সেগুন কাঠ, তার আর কতটুকু জান। বাপি দত্তকে এখন সামলানো বুনো মোষের মহড়া নেওয়ার থেকেও সব। তবু মরিয়া হয়ে তাকে ধরতে যাব, এমন সময় দরজা ভিতর থেকেই খুলে গেল। কি ব্যাপার? ঘুম চোখে যেন সদ্য বিছানা থেকে উঠে এসে হাই তুলে ঘনাদা বললেন, এত রাত্রে দরজায় টোকা কেন? টোকা শুনেই বোধহয় বাপি দত্ত কাক। পাড়ার লোক যে আওয়াজে ডাকাত পড়ার ভয়ে এতক্ষণে হয়তো লালবাজারে ফোন করেছে, তার নাম টোকা। কিন্তু ভেতরের বারুদ তখনও জ্বলছে। বাপি দত্ত গর্জন করে উঠল, কেন আপনি জানেন না কে আমার হাঁস কেটেছে? আমি কেটেছি। ঘনাদা নির্বিকার। আপনি কেটেছেন তা আমি জানি, নইলে এত বড় অস্পর্ধা কার হবে? কিন্তু কার হুকুমে, কোন সাহসে আপনি আমার হাঁস কেটেছেন? বাড়ি নিয়ে যাব বলে বাছাই করে কেনা আমার চারটে হাঁস। চারটে তো মোটে। ঘনাদা যেন দুঃখিত। ওহ, চারটে হাঁস কিছু নয় আপনার কাছে? বাপি দত্ত আগুন। কিছুই নয়, এ পর্যন্ত কেটেছি 1232টা। আরো কত যে কাটতে হবে কে জানে। ঘনাদা তার খাটের দিকে ভীষণভাবে পা বাড়ালেন। আমরাও সঙ্গে সঙ্গে, কিন্তু তখনই থামতে হলো। যাচ্ছেন কোথায়? বাপি দত্ত হুঙ্কার দিয়ে উঠল, আপনার ওসব গুল আমার কাছে ঝাড়বেন না। ওসব চালাকি আমি জানি। জানো? ঘনাদা যেন অত্যন্ত বিরক্ত হয়ে ফিরে দাঁড়াল। জানো অঙ্গারুসের চং কাকে বলে? কি বললে? বাপি দত্ত ক্ষিপ্ত। অঙ্গারুসের চং, তুমি নয়, হাঁসের নাম। ঘনাদা আশ্বস্ত করল, জানো দুনিয়ার 300 সেরা শিকারী দুনিয়ার সমস্ত জলা জঙ্গলে এই হাঁস খুঁজে ফিরছে। জানো একটা হাঁসের জন্যে গলায় গলায় যাদের ভাব, এমন দুটো রাজ্য ওর গলা কাটতে পারে। জানো একটা হাঁসের পেট কেটে এই কলকাতা শহরটা কিনে নিয়েও যা থাকে তাতে বাংলা, বিহার, উড়িষ্যা ইজারা নেওয়া যায়। এই শেষের কথাতেই বাপি দত্ত কাবু। তবু গলাটা চড়া রেখেই শুধালো, কি আছে সে হাঁসের পেটে? হিরে, মানি? হিরে মানি? ঘনাদা অবজ্ঞার হাসি হাসল। এই বুদ্ধি না হলে হাঁস শুধু এতকাল খেতেই কেন? কি আছে, কি আছে তাহলে? বাপি দত্ত এবার উদ্গ্রীব। কি আছে? ঘনাদা জুত করে নিজের খাটের উপর বসলেন। আমরাও যেখানে যেমন পারলাম বসলাম। শিশির সদ্য খাওয়া থেকে উঠে এসে সিগারেটের কৌটোটার সঙ্গে আনতে পারেনি। তার দিকে একটু ভর্ৎসনা দৃষ্টিতে তাকিয়ে ঘনাদা গম্ভীরভাবে বললেন, আছে একটা নস্যির কৌটো। নস্যির কৌটো? আমি ভাবছিলাম কলকে বুঝি কিছু। বাপি দত্তর বিদ্রুপে কিন্তু আর তেজ নেই। হাটের ধারেই সেও জায়গা নিয়েছে। ঘনাদার মুখে তীব্র ভ্রিকুটি দেখা গেল। রাত তো অনেক হয়ে গেল, এখন শুতে গেলে হয় না? তিনি হাই তুললেন। আমরা সন্ত্রস্ত। বাপি দত্ত নছড় বান্দা। নস্যির কৌটো কেন? চারটে হাঁসের শোক সে প্রায় ভুলতে বসেছে মনে হল। কেন? 1935 সালের জুলাই মাসের 17 তারিখে পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমিতে তুষার ঝড়ে পথ হারিয়ে মরতে বসেছিলাম বলে। দুনিয়ার সেরা শয়তান ফন ব্রুল সদল বলে নেকড়ের পালের মতো আমার পিছু নিয়েছিল বলে। প্রাণ যায় যাক, মান বাঁচানোর আর কোনো উপায় ছিল না বলে 16,010 ফুট উঁচু গুডলা গিরিদ্বারের 3 মাইল সোজা খাড়াইয়ের পথে ভূত দেখেছিলাম বলে। আর বন্দুকের শেষ গুলিতে চাঙ্গুটাকে মারতে পেরেছিলাম বলে। বাপি দত্তর মুখের হাঁটা আমাদের সকলের চেয়ে বড়।
কোন রকমে হাঁ বুঝিয়ে সে জিজ্ঞাসা করলে, ভূত? ভূতের নাম চাঙ্গু? সেই ভূত গুলিতে মারলেন? ভূত নয়, মারলাম চাঙ্গুটাকে। চাঙ্গু হলো ওই অঞ্চলে নেকড়ে বাঘের নাম। গণদা যেন ক্লান্তভাবে একটু থেমে আবার বললেন, তোমরা তো হাত মুখও ধোনি দেখছি। হাত মুখ? বাপি দত্তই সবার আগে রুমাল বার করে হাত মুখটা চটপট মুছে ফেলে বললে, নেমন্তন্ন খেতে এসেছি মনে করলেই হয়। হ্যাঁ, তারপর শুনি। তারপর নয়, তার আগে। গণদা শুরু করলে, কৈলাসটা চক্কর দিয়ে মানস সরোবর আর রাক্ষস তাল হয়ে টাকলাকোটে এসে তখন আটকে গেছি। টাকলাকোট ভারতে আসতে তিব্বতের শেষ গ্রাম। তারপরেই বিপুলেখ গিরিদ্বার হয়ে ভারতে নামতে হয়। টাকলাকোটে এসেই শুনলাম বিপুলেখ গিরিদ্বার বরফ পড়ে বন্ধ হয়ে গেছে। পারাপার হওয়া মানুষের অসাধ্য। অসময়ে আসার দরুন এ ধরনের বিপদ যে হতে পারে তা অবশ্য আগেই জানতাম। মানস সরোবরের যাত্রীদের মরশুম অনেক আগেই শেষ হয়ে গেছে। খাস তিব্বতীরাও এ অসময়ে শীত কাটাবার জন্য তৈরি হয়ে গাঁ থেকে নড়ে না। টাকলাকোটের মোড়ল জানালে শীতটা আমায় তাদের গাঁই কাটাতে হবে। আপত্তি করলাম। কাছাকাছি দেখবার শোনবার অনেক কিছুই আছে। 10-12 মাইলের মধ্যে সিম্বেলিং গুম্ফা, খেচরনাথ গুম্ফা তো আছেই। তাছাড়া কিছু দূরে গেলে এ অঞ্চলে এখনো নাকি ডং পাওয়া যেতে পারে। আর ডং যদি না মেলে তো গোয়া কি চো কি না ধিয়ান পেলেই বা মন্দ কি। শিবুর কাশির শব্দে ঘনাদা থামলেন। গৌর বললে, এইসবে এক পেট খেয়ে আসছে কিনা মাথাটা কিরকম ঝিমঝিম করছে। একটু ভ্রিকুটি করে ঘনাদা বললেন, ও মাথায় ঢুকছে না বুঝি? আমারই দোষ। তিব্বতের কথা বলতে সেখানকার ভাষাই তো এসে যায়। গোয়া আর চো হলো ছোট আর বড় দুজাতের তিব্বতী হরিণ, আর না ধিয়ান হলো সেখানকার বুনো ঘোড়া। আর ডং বুঝি গাধা? ডঙ্কি থেকে? বাপি দত্ত সোৎসাহে শুধলে, আরে না, ডং গাধা হবে কেন? ঘনাদা যেন বিশেষ তাৎপর্যের সঙ্গে বাপি দত্তর দিকে ডাক। ডং হলো বুনো চমড়ি গাই, খুবই কমই পাওয়া যায় আজকাল। হ্যাঁ, টাকলাকোটে থাকি আর এদিক সেদিক বন্দুক নিয়ে শিকারে বেরোই। শীতটা সেবার একটু আগেই পড়েছে। যেদিকে যাই শুধু তুষার আর তুষার। জন্তু জানোয়ারও সব শীতের ভয় আগেই নিচে নেমে গেছে বোধহয়। বেশিরভাগ দিন শুধু হাতেই ফিরতে হয়। এর মধ্যে একদিন খেয়াল হলো, এই শীতের দিনে গিরিদ্বার থেকে আর একবার কৈলাসার মানস সরোবরটা দেখ। ভারতবর্ষ থেকে যেতে এই গুড়লা গিরিদ্বার পার হওয়ার সময়ই প্রথম কৈলাস আর মানস সরোবরের দর্শন পাওয়া যায়। মোড়ল মানা করলে, গুড়লা গিরিদ্বার এখন বরফে মানুষের অগম্য। তাছাড়া আকাশের লক্ষণও নাকি খুব একটা ভালো নয়। তবু কে কার কথা শোনে। বারফু পর্যন্ত 12 মাইল একরকম নির্বিঘ্নেই গেলাম। তারপর কিছু দূর যেতে না যেতেই কোথায় আকাশ কোথায় মাটি আর খেয়াল রইল না। তিব্বতের তুষার ঝড় যে কি বস্তু, যে নিজের চোখে দেখেছে তারও বর্ণনা করতে ভাষায় কুলোবে না। একেবারে প্রলয় কাণ্ড। ছেঁড়া ঘুড়ির মতো সে ঝড়ে কখনো শূন্যে কখনো মাটিতে পাক খেয়ে কোথায় গিয়ে যে পৌঁছলো জানি না। হাত পাগুলো যে আস্ত আছে তাইতেই তখন অবাক। শিবুর কাশিটা নিশ্চয়ই ছোঁয়াচ। এবার গৌর শিশির দুজনে কাশি চাপতে গিয়ে বিষম খেয়ে কেলেঙ্কারি। ঘনাদার আগে বাপি দত্তই বিরক্ত হয়ে, কি সব কেশু রুগী এখানে জুটেছে, হাসপাতালে গেলেই তো পারো। কাশির রেশ মেলাবার আগেই ঘনাদা আবার ধরলেন, কিন্তু অবাক হওয়া তখনও বাকি আছে।
তুষার ঝড় যেমন হঠাৎ ক্ষেপে ওঠে তেমনি হঠাৎ ঠান্ডা হয়। গা ঝেড়ে ঝুড়ে উঠে দাঁড়িয়ে দেখি চেনা কোনো কিছুই চোখে পড়ছে না। এক একটা বড় বড় পাহাড় ছাড়া সবই যেন নতুন। তিব্বতের তুষার তেপান্তরে হারিয়ে যাওয়া মানে যে কি জিনিস সে আমার চেয়ে ভালো করে আর কে জানবে। 10 দিন 10 রাত হেঁটে মানুষের আস্তানা খুঁজে পাওয়া অসাধ্য। আর 10 দিন 10 রাত টিকলে তো সঙ্গে তো মাত্র দিন দুয়েকের রসদ ছিল, তাও ঝড়ে কোথায় গেছে ছড়িয়ে। আছে শুধু হাতের বন্দুক। তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যে কোনো দিকে যাবার চেষ্টা করতেই হবে। পা বাড়াতে গিয়ে হঠাৎ চমকে উঠলাম। ঝড়ের ঝাঁকানিতে শেষে মাথাই খারাপ হয়ে গেল নাকি, নইলে এ অদ্ভুত ব্যাপার কি করে সম্ভব? সেই জনমানবহীন ধূধু তুষার প্রান্তরে বিশুদ্ধ ফিনিশ ভাষায় কে যেন ডাকছে, কে আছো কোথায়, কাছে এসো, আমার কথা শুনে যাও। গায়ে কাঁটা দিয়ে শিরদাঁড়াটার ভেতর শিরশির করে উঠল। যেদিকে চাই কোথাও মানুষ দূরে থাক, একটা কাকপক্ষীও তো নেই। খানিক চুপ করার পর আবার সেই ডাক এলো। এবার ফরাসি। নিজের গায়ে চিমটি কাটলাম। 97,757কে 81,922 দিয়ে গুণ করলাম মনে মনে। না, মাথা তো খারাপ হয়নি। এই অশরীরী ডাক তাহলে কেমন করে শুনছি? আবার সেই ডাক, এবার ভাঙা ভাঙা ইংরাজি। আশ্চর্য, এ গলা যে খানিকটা চেনাই মনে হচ্ছে, কিন্তু তাই বা কি করে হতে পারে? 7 বছর বাদে এ গলা তো শোনবারই কথা নয়। মিনিট কয়েক থেমেই ঘুরে ঘুরে সেই ডাক আসছে। যেদিক থেকে ডাকটা আসছিল সেই দিকেই এবার গুটি গুটি এগোলাম। কোথাও কোনো একটা ছায়া পর্যন্ত নেই, শুধু থেকে থেকে ওই আওয়াজ। খানিক দূর গিয়েই একেবারে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। পুরো তুষারে অর্ধেক ঢাকা একটা মানুষের দেহ। এ কি? এ যে সত্যই ডক্টর ক্যালিও, ফিনল্যান্ডের বিখ্যাত বৈজ্ঞানিক। 7 বছর আগে ফিনকিয়াং থেকে তিব্বতে যাবার পথে দস্যুদের হাতে যিনি মারা পড়েছেন বলে সবাই আমরা জানি। তাঁর তিব্বতে যাওয়ার খেয়াল নিয়ে তখন লেখালেখিও হয়েছিল অনেক কাগজে। এবার ব্যাকুলভাবে সেখানে বসে পড়ে ডাক্তার ক্যালিওর দেহটা পরীক্ষা করলাম। না, 7 বছর আগে মারা না পড়লেও অন্তত 7 দিন আগে তিনি যে মারা গেছেন এ বিষয়ে সন্দেহ নেই। বরফের দেশ বলে দেহটা তেমন বিকৃত হয়নি। পৃথিবীর একজন শ্রেষ্ঠ রাসায়নিকের এর চেয়ে বুঝি 7 বছর আগে দস্যুর হাতে মারা যাওয়াই ভালো ছিল। এই তুষার প্রান্তরে তিল তিল করে মরতে কি কষ্টই না পেয়েছেন কে জানে। পর মুহূর্তেই শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠল। ডক্টর ক্যালিওর গলার স্বরে সেই ডাক আবার। তুষার ঢাকা নিস্তব্ধ প্রান্তরে সে ডাক কোথা থেকে আসছে? সবাই চেয়ে দেখলাম তার মৃতদেহ থেকে অন্তত নয়। উন্মাদ করে দেওয়ার মতোই অলৌকিক ভয়াবহ ব্যাপার। কিন্তু মাথা ঠান্ডা রাখতেই হবে। তা রাখতে না পারলে আর সহজ সুস্থ মানুষ হিসেবে সেখান থেকে ফিরতে হতো না, আর তারপর ফন ব্রুলের সন্ধান পাওয়া যেত না। গুড়লা গিরিদ্বারের প্রায় 50 মাইল দূরে এই দুর্দান্ত শীতে ফন ব্রুল
একান্ত নির্জনে সদল বলে তার ছাউনি যেখানে গেড়েছে, সেখানে কয়েকদিন বাদে সকালে এক পথ হারানো ডোপ্পা মানে রাখাল গিয়ে হাজির। তুষার ঝড়ে তার সব খোয়া গেছে, উপসে ঠান্ডায় সে আধমরা। এক পাল চমড়ি আর ঝাপ্পুস অর্থাৎ ভারতবর্ষের গরু আর তিব্বতের চমড়ি মেশানো পশু নিচের টাকলাকোটে পৌঁছে দিয়ে সে দুজন বন্ধুর সঙ্গে কিছু রসদ নিয়ে যুগল গুম্ফায় ফিরছিল। মাঝে তুষার ঝড়ে কে কোথায় গেছে সে জানে না। পনব্রুল যেমন শয়তান তেমনি চৌকস। তিব্বতী ভাষা সে ভালো করেই জানে। সামান্য একটা তিব্বতী রাখাল হলেও তবু নানা রকমে প্রশ্ন করে টোপ্পাকে পরীক্ষা করে তবে তাকে ছাউনিতে ঠাঁই দিল। ছাউনি মানে গোটা 5-6 তাঁবু, কিন্তু তিব্বতের শীতের সঙ্গে যোজবার মতো করে তৈরি। একটিতে থাকে ব্রুল নিজে, আর একটিতে তার অনুচরবৃন্দ আর রসদ যন্ত্রপাতি ইত্যাদি। অনুচরের ভেতর তিব্বত, লাদাখ, সিনকিয়াং সব জায়গার লোকই আছে। ডোপ্পা লোকটা কাজের। একদিন খেয়ে দে একটু চাঙা হই, শুধু কাজের গুণে সে ব্রুলের নজরে পড়ে গেল। তাঁবু পরিষ্কার, বন্দুক সাফ থেকে সাহেব শুভর হেন কাজ নেই সে জানে না। দুদিন বাদে তাকে দিয়ে হেজাক বাতি সাফ করাতে করাতে ব্রুল হঠাৎ একটা বুটের ঠক্কর দিয়ে জিজ্ঞেস করল, এই বেটা ভূত, এসব সাহেব শুভর কাজ শিখলি কোথায়? আগে হেডিন সাহেবের সঙ্গে ছিলাম যে কবার। হেডিন সাহেব? ব্রুল অবাক। কে হেডিন? আগে গরিবের মা বাপ সোয়েন হেডিন। ব্রুল সাহেব এবার যেন একটু হতভম্ব। সোয়েন হেডিনের সঙ্গে তুই কাজ করেছিস? তিব্বতের এই অঞ্চল তো তুই তাহলে জানিস কিছু? আগে তার জানি না, এমন সব পাহাড় নদী হ্রদের খবর রাখি এদেশের লোকেরাও তার নাম জানেন। বেশ বেশ, তোকে আমার কাজে লাগবে বলে ব্রুল বেরিয়ে গেল। তারপর দিন তাঁবু উঠিয়ে নতুন পথে রওনা হবার ব্যবস্থা করতেই বোধহয়। পরের দিন পর্যন্ত ব্রুলকে অপেক্ষা করতে হলো না। সেদিনই বিকেলের দিকে কাছাকাছি বুঝি শিকারে গেছিল একটু। সন্ধ্যের পর ফিরে এসে ঘরে ডোপ্পাকে দেখে একটু বিরক্তই হয়ে উঠল। কে করছিস এখানে এখন, ভূত কোথাকার? হেজাক বাতিটা তুলে এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে ডোপ্পা বললে, আগে একটা জিনিস খুঁজছি। জিনিস খুঁজছে? ও তো বাঘার জানোয়ার, এটা তোমার জিনিস করবার সময়। কে খুঁজছিস কি? আগে একটু জল। জল? প্রথমটা ব্রুল হাসবে না রাগবে ঠিক করতে পারল। তার পর মুহূর্তেই তার প্রকাণ্ড বাঘের মতো মুখখানা লাল হয়ে উঠল রাগে। হুঙ্কার দিয়ে বললে, কে এখানে খুঁজছিস? আগে একটু ভারী জল, ডিউটেরিয়াম অক্সাইড। পায়ের তলায় সমস্ত পৃথিবীটা সরে গেলেও ব্রুল বোধহয় এমন চমকে ফ্যাকাশে মেরে যেত। সামলাতে তার কিন্তু বেশিক্ষণ লাগলো না। তবে রে শয়তান, বাঘের ঘরে ঘোগের বাসা বলে পাক্কা 6.5 ফুট দুমনি লাশটা নিয়ে ডোকপার উপর সে ঝাঁপিয়ে পড়ল। কত বড় লাশটা তো আর চারটিখানি কথা নয়। একদিকের দড়ি ছিঁড়ে তাঁবুর এক কোণে ঝুলে পড়ল। হেজাক বাতিটা একটু সরিয়ে রেখে বললাম, তাঁবুটা বড়ই ছোট, এর মধ্যে অত লাফালাফি দাপাদাপি কি ভালো? বাপি দত্ত হঠাৎ লাফ মেরে উঠে উত্তেজনায়, ও আপনি তাহলে ডোপ্পা? আমিও তাই ভাবছিলাম ডোপ্পাটা এলো কোথা থেকে। করুণা মিশ্রিত অবজ্ঞার সঙ্গে বাপি দত্তর দিকে একবার চেয়ে ঘনাদা আবার শুরু করলে। গাটা ঝেড়ে ঝুড়ে উঠে ব্রুল বেশ একটু হতভম্ব হই আমার দিকে এবার তাকাল। যা শিক্ষা ওইটুকুতেই হয়েছে, তাতে গায়ের জোর পরীক্ষা করবার উৎসাহ আর তার নেই তখন। কিন্তু ভেতরের জ্বালা যাবে কোথায়? গলা দিয়েই সেটা বেরোলো আগুনের হলকার মতো। কে তুই? কি মতলব এখানে ঢুকেছিস? বললাম তো,
শুধু একটু ভারী জলের খোঁজে। এক শিশি যে জল এই হাইড্রোজেন বোমার যুগে বেচলে সারা জীবন পায়ের উপর পা দিয়ে কাটিয়ে দেওয়া যায়। ডক্টর ক্যালিও প্রাণের মায়া ত্যাগ করে এই সুদূর তিব্বতে এসে যে ভারী জলের এমন স্বাভাবিক এক গুপ্ত হ্রদ খুঁজে পেয়েছেন, পিপে পিপে চালান দিলেও যা 100 বছরে পুরো পুরোবে না। ডক্টর ক্যালিও কাজ সেরে ফেরবার মুখে নিরীহ সাধারণ পর্যটক ভেবে যে জলের হ্রদ আবিষ্কারের কথা তোমার মতো শয়তানকে বলেছিলেন, আর ডক্টর ক্যালিওর কাছে যে জলের হ্রদের গুপ্ত মানচিত্র কেড়ে নিয়ে তাকে তুষার ঝড়ের মধ্যে একলা মরতে ছেড়ে দিয়ে তুমি এখন হ্রদের সন্ধানে চলেছ, এসব কথা তুই জানলি কি করে? রাগে বিস্ময়ে ব্রুলের গলাটা তখন কাঁপছে। জানলাম ডাক্তার ক্যালিওর কাছে। হতে পারে না, ব্রুল চেঁচিয়ে উঠল। ডাক্তার ক্যালিওকে কথা বলার অবস্থায় আমি রেখে আসিনি। তাই নাকি? শয়তানের নিজের মুখের এই শিকারটুকুই চাইছিলাম। কোথা থেকে তুই জানলি আগে বল? ব্রুল পারলে আমায় ছিঁড়ে খায়। তাহলে শোনো, জানলাম ডাক্তার ক্যালিওর ভূতের কাছে। ভূতের কাছে? ব্রুল বুঝি খেপেই যায়। হেসে বললাম, হ্যাঁ, ভূতের কাছে। আর জেনেছি যে ঠিক তাতে কোনো সন্দেহ আছে কি? কিন্তু জেনে তোর লাভ কি? হঠাৎ ব্রুল তাঁবুর ধারে রাখা তার বন্দুকটা তুলে নিয়ে আমার দিকে উঁচিয়ে তার চাল এবং গলা দুই পাল্টে ফেললে। এ জলের হ্রদ কি তুই কখনো খুঁজে পাবি ভেবেছিস? আর পেলেও তোর মতো কালো মরকটের কাছে ওই জল কিনবে কে? বিদ্রুপের হাসি হাসতে গিয়ে হঠাৎ ব্রুল থমকে আমার দিকে হাঁ করে চেয়ে রইল। টুপি সমেত মাথার চুলটা আর তিব্বতীদের চেহারার ধরনের সামান্য যে কয়েকটা দাড়ি গোঁফ ছিল তা আমি তখন খুলে ফেলেছি। দাস? হ্যাঁ মুলার, সেই দাস। তোমার সঙ্গে অনেক দিনের বোঝাপড়া যার বাকি। ডাক্তার ক্যালিও তোমায় নিরীহ ব্রুল বলেই জেনেছিলেন, কিন্তু আমি তোমার আসল পরিচয়টা ভুলিনি। বিজ্ঞানের কলঙ্ক, জালিয়াত, খুনের ফাঁসির আসামি, জেল পালানো মুলার, জীবনের প্রথম ল্যাবরেটরির রেডিয়াম চুরি করে ধরা পড়ার পর অনেকবার যে নাম পাল্টেছে সেই। মুলার এবার সত্যি হো হো করে হেসে উঠল। যাক, ভালোই হয়েছে দাস, নিজে থেকে এই সুযোগটা আমায় দিয়েছ বলে। মুলার নামটা যারা বলেনি তাদের সংখ্যা আমি কিছু কমাতে চাই। মুলার বন্দুকটা আমার দিকে বাগিয়ে ধরলে। হেসে বললাম, শিকার করে তো এই ফিরলে, বন্দুকে আর টোটা আছে কি? হিংস্রভাবে হেসে মুলার জবাব দিলে, আছে একটাই, আর সেই একটাই তোমার মতো মরকটকে মারবার পক্ষে যথেষ্ট। কিন্তু এই মরকট মারা গেলে ভারী জলের হ্রদ আর খুঁজে পাবে কি? পাবো না মানে? রাগে খিঁচিয়ে উঠলেও মুলারের চোখ দেখে বুঝলাম সে অত্যন্ত বিচলিত হয়েছে। সে ম্যাপ ম্যাপ তুই চুরি করেছিস? রাগে মুলার প্রায় তোতলা। নইলে কি শুধু তোমার খিদমতগারি করতেই তাঁবুতে ঢুকেছি? আরে সামলে সামলে, আমায় মারলে ম্যাপ পাবে কোথায়? সে কি আমার বুক পকেটে তোমার সুবিধের জন্য রেখে দিয়েছি? কোথায় রেখেছিস? তবু মোলার বন্দুকটা বুঝি ছুঁড়েই দেয়। বলবো, কিন্তু হ্রদের জলে আমার আধা বকরা চাই। আধা বকরা? মুলার চট করে কি ভেবে নিয়ে বললে, তাই সই, কোথায় ম্যাপ? বলছি বলছি, অত ব্যস্ত কেন? আগে বকরাটা কিরকম শোনো। কিরকম? যে শিশিতে এ জল চালান যাবে সেইটে তোমার।
জলটা আমার। কে? এই অবস্থায়, এই ঠাট্টায় একেবারে চিড়বিড়িয়ে উঠে মুলার এক পলকের জন্য বুঝি একটু অসাবধান হলো। এক হাতে বন্দুক কেড়ে নিয়ে আর এক হাতে হেজাক বাতিটা আছড়ে ফেলে আমি তৎক্ষণাৎ তাঁবু থেকে ছুট। হেজাক বাতিটা বৃথাই পড়েনি। ছুটতে ছুটতে দূর থেকে ফিরে দেখলাম তাঁবুগুলো দাউ দাউ করে জ্বলছে। কিন্তু মুলারের মতো শয়তানকে যে ওইটুকুতে ঠেকানো যায় না, পরের দিন সকালেই তা টের পেলাম। তিব্বতের মতো উঁচু মালভূমির পাতলা হাওয়ায় প্রাণপণ ছুটে ক্লান্তিতে খিদে সত্যি তখন আমার অবস্থা কাহিল। সেই অবস্থায় মাঝারি গোছের একটা তুষার চূড়োর উপর উঠে চারিদিক দেখতে গিয়ে বুকটা হঠাৎ ধসে গেল। পিঁপড়ের মতো হলেও বহু দূরে একটা চলন্ত প্রাণীকে দেখা যাচ্ছে। সেটি আর কিছু নয়, মুলার স্বয়ং, আর তার পায়ে স্কি। শয়তানটা যে সঙ্গে স্কিও এনেছিল এইটাই ভাবতে পারিনি। শুধু পায়ের দৌড়ে তার সঙ্গে আর কতক্ষণ পারব? হাতের বন্দুকটা ভার হলেও ফেলে দিতে তো পারি না। প্রাণও যদি যায় এ ম্যাপ মুলারকে পেতে দেব না। এই পণ করে খোলা প্রান্তর ছেড়ে এবার পাহাড়ের গায়ে গায়ে যেতে লাগ। কিন্তু খিদে যে 32 নাড়িতে পাক দিচ্ছে, পেটে কিছু না পড়লে আর তো দাঁড়াতেই পারবো না। হঠাৎ পাহাড়ের একটা বাঁক ঘুরেই হাতে যেন স্বর্গ পেলাম। সামনের একটা চূড়োর উপর কটা অঙারু সেটচং নামে ব্রাহ্মিণী বালিহাঁস। শীতের সময় ভারতের গরমে সব জলায় উড়ে যাবার পথে বোধহয় বিশ্রাম করতে নেমেছে। বন্দুকে একটা মাত্র গুলি, কিন্তু তাতেই আহারের সমস্যা মিটে যাবে মনে করার সঙ্গে সঙ্গেই আর একটা মতলব বিদ্যুতের মতো মাথায় খেলে গেল। কিন্তু গুলি না করে হাঁস ধরি কি করে, সে সমস্যা ভাগ্যই মিটিয়ে দিল। চমকে দেখি পাহাড়ের অন্য ধার দিয়ে নিঃশব্দে একটা চাঙু মানে নেকড়ে বাঘ ওই হাঁসের লোভেই গুঁড়ি মেরে আসছে। দুরু দুরু বুকে বন্দুক বাগিয়ে বসে রইলাম। 5, 10, 15 সেকেন্ড নেকড়েটা ঝাঁপিয়ে আঁশ ধরবার সঙ্গে সঙ্গেই গুলি। নেকড়েটা লুটিয়ে পড়ল মোড়ে, আর তার মুখ থেকে গড়িয়ে পড়ল ভয়ই আদমরা অজ্ঞান হাঁসটা। ছুটে গিয়ে হাঁসটা তুলে নিলাম। না, জখম কিছু হয়নি, শুধু ভয়েই অসার। দেখতে দেখতে সার ফিরল তার। আর ম্যাপটা পাকিয়ে দলা করে যার মধ্যে রেখেছিলাম, সেই ছোট কৌটোটা তার মুখে পুড়ে দিয়ে বেশ করে ঝাঁকুনি দিলাম। পুঁত করে হাঁসটা সেই কৌটোটা গিলে ফেলতেই তাকে শূন্যে দিলাম ছুঁড়ে। পরপর হয়ে দুবার পাখা ঝাপটা দিয়েই সে দুরা হাসিয়ে উধার হয়ে গেল। বুঝলাম হিমালয় পার না হয়ে আর সে থামবে না। সে হাঁস এই ভারতবর্ষের না হোক, দুনিয়ার কোনো না কোনো জলায় শীতকালে আসেই। আজও তাকে তাই খুঁজছি। কজন বড় বড় বৈজ্ঞানিককে গোপনে কথা জানিয়েছি। তাঁদের ভাড়া করা 300 শিকারীও এই খোঁজে ফিরছে। তাহলে এখনো হাঁসটা পাওয়া যেতে পারে? বাপি দত্ত উৎসাহিত। আলবাত পারে, ঘনাদা নিঃসংশয়। কিন্তু মুলার কি করলে? বন্দুকের শব্দ পেয়েও আপনাকে ধরতে পারলে না? শিশির যেন সন্দিগ্ধ। তা পারল বই কি, আর তাই তার কাল হলো। হাঁস উড়িয়ে দিয়ে লুকিয়ে পালাবার চেষ্টাতেই ছিলাম, কিন্তু তার আর তখন উপায় নেই। চেয়ে দেখি স্কিতে চড়ে সে একেবারে পাহাড়ের তলায় পৌঁছে গেছে। স্কি ছেড়ে সে এবার উপরে উঠতে শুরু করল। আমার হাতে খালি বন্দুক, তার হাতে গুলি ভরা বন্দুক।
চুরোর এমন জায়গায় আছি যে লুকোবারও উপায় নেই। ক্রমশই সে এগোচ্ছে, আর একটু উঠলেই অনায়াসে গুলি করতে পারবে। খালি বন্দুকটাই তার দিকে ছুঁড়ে মারল। সেটা বেয়ারা একটা পাথরে ঠোক্কর খেয়ে এক রাশ তুষার গুঁড়ো উড়িয়ে সশব্দে নিচে গিয়ে পড়ল। তাকে ছুঁতেও পারল না। কি পৈশাচিক তার আনন্দের হাসি তখন! আর উপায় নেই, নড়বার মতো একটা পাথরও নেই কাছে, বরফও ঝুড়ো। নিচে মুলার তখন ভালো করে বন্দুক বাগিয়ে ধরে তাগ করছে। বন্দুকের গুলি তার ছুটল, কিন্তু একটু দেরিতে। মুলার তখন খাড়া পাহাড় দিয়ে তুষার গুঁড়োর সঙ্গে গড়াতে গড়াতে নিচের বরফের নদীর মধ্যে কবর হতে চলে। তার সঙ্গে সেই চাঙ্গু মানে নেকড়েটাও। সেইটেরই লাশ শেষ পর্যন্ত কিছু না পেয়ে ছুঁড়ে দিয়েছে। ঘনাদা থামতেই গৌড়ের বেয়ারা প্রশ্ন, আচ্ছা, নস্যির কৌটো পেলেন কোথায়? নস্যি নিতেন নাকি তিব্বতে? নস্যির কৌটো বলেছি বলে, তাই না? ফিল্ম যাতে থাকে সেই ছোট্ট অ্যালুমিনিয়ামের কৌটো মুলারের তাঁবুতেই পেয়েছিলাম। এবার বাপি দত্ত আসল কথাটা তুলল। ভাগ্যিস ডক্টর ক্যালিওর ভূত আপনাকে ডেকেছিল, তার কাছেই তো সব জানতে পারলেন। তা ভূতই বলতে পারো, তবে আসল জিনিসটা একটা টেপ রেকর্ডার। ঘনাদা মুখ টিপে হাসলেন। টেপ রেকর্ডার? আমরা অবাক। হ্যাঁ, ডক্টর ক্যালিও জন্তু জানোয়ার থেকে পাখি টাকির আওয়াজ ও তিব্বতীদের কথাবার্তা তুলে নেবার জন্য ওটি সঙ্গে রাখতেন। শেষ পর্যন্ত মুলারের মতলব বুঝতে পেরে ওই যন্ত্রটি কাজে লাগাবার অদ্ভুত ফন্দি বার করে নিজের সব কথা ওই যন্ত্রে তুলে নিয়ে ওইটি লুকিয়ে এক জায়গায় রেখে আসতে পেরেছিলেন মারা যাবার আগে। যন্ত্রটির এমন পেঁচ করেছিলেন যে ফিতেটা নিজে থেকেই একবার গুটিয়ে আর একবার খুলে যায়। কথাগুলো ঘুরে ঘুরে শোনা যায়। আওয়াজ ধরে আমি যন্ত্রটা খুঁজে বার করি একটা পাথরের তলায়। অন্য কটা ফিতে থেকে বাকি কথাগুলো কিছুটা জানতে পারি, কিন্তু যন্ত্রটা বরফের গুঁড়ো ঢুকে ঝড়ের ধাক্কায় পাথরে ঠোকাঠুকি খেয়ে প্রায় তখন বিকল হয়ে এসেছে। আমি কিছুটা চালাতেই একেবারে বন্ধ হয়ে যায়। ফিতেটা খুলে সঙ্গে আনতে পারতেন, বুনো হাঁসের পেছনে ধাওয়া করার দরকার হতো না। শিবুর তেমন একটা বাঁকা মন্তব্য। ঘনাদা কিছু বলবার আগে বাপি দত্তই শিবুর উপর মারমুখ হয়ে বললে, আনবার দরকার হলে ঘনাদা আনতেন না? বলা বাহুল্য, বাপি দত্তই সেই থেকে ঘনাদার সবচেয়ে বড় ভক্ত। হাঁস খেতে খেতে আমাদের অরুচি ধরে গেল।